প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের বার্ষিক পরীক্ষার অন্তর্ভুক্ত সিলেবাস অধ্যায় 10 পানির সাথে বন্ধুত্বা এর 120 পৃষ্ঠা থেকে সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। চলো আমরা ক্লাস শুরু করি। উত্তর জানতে আরেকটি পরীক্ষা করে দেখা যাক। একটি কাচের গ্লাসে চিনি পানি দ্রবণ এবং অন্য একটি কাচের গ্লাসে দুধ নাও। এবার দুটি গ্লাসের মধ্যে দিয়ে টর্চের আলো চালনা করে দেখো বিশেষ কোনো কিছু লক্ষ্য করছো কিনা। আলোকরশ্মি দুধের সূক্ষ্ম কণাগুলো থেকে বিচ্ছিন্ন হচ্ছে বলে দুধের ভিতরে সেটা দেখা যাবে, কিন্তু দ্রবণে সেটা হবে না। অদ্ভুত না? তাহলে দুধকে কি ধরনের মিশ্রণ বলবে? সাসপেনশনের মতো তলনীয় নেই, আবার সাধারণ দ্রবণের সঙ্গেও তা মিলছে না। লক্ষ্য করো, এখানে কিন্তু একটা প্রশ্ন দেওয়া আছে যে দুধকে কি ধরনের মিশ্রণ বলবে। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। এর উত্তর হবে, দুধ হচ্ছে পানি ও চর্বির সূক্ষ্ম কণা দিয়ে তৈরি। দুধকে কলয়েড জাতীয় মিশ্রণ বলবো। আমরা জানি কলয়েড হলো এমন প্রকৃতির মিশ্রণ যেখানে ক্রমাগত না নাড়িয়ে বা না ঝাঁকিয়ে মিশ্রিত পদার্থের কণাগুলো সবসময় ভাসমান বা মিশ্রিত অবস্থায় রাখা যাবে। দীর্ঘ সময় স্থির থাকলেও সেগুলো আলাদা হয়ে নিচে থিতিয়ে পড়বে না। কলয়েড উপাদানগুলো একটি অপরটির মতো দ্রবীভূত না হলেও সেগুলো পরস্পর পরিপূর্ণভাবে মিশে থাকে। দুধের ক্ষেত্রে পানি ও চর্বির সূক্ষ্ম কণাগুলো পরস্পর পরিপূর্ণভাবে মিশে মিশ্রণ তৈরি করে। বন্ধুরা, আলোচনা করে অনুসন্ধানে পাঠ বইয়ের কলয়েড অংশটি পড়ে নাও। কলয়েডের বৈশিষ্ট্যের সঙ্গে কি কোনো মিল খুঁজে পাচ্ছ? হ্যাঁ, এটার উত্তর হবে কলয়েডের বৈশিষ্ট্যের সাথে আমরা আমাদের পরীক্ষার মিল খুঁজে পাচ্ছি। দ্রবণীয়তা সম্পর্কে তো অনেক কিছু জেনেছো। তোমাদের মনে কি কৌতূহল জন্মেছে যে পানি ছাড়া অন্য আর কিছু দিয়েও দ্রবণ হতে পারে কিনা? সত্যি কথা বলতে কি, এমন অনেক দ্রবণ তুমি নিজেই দেখেছো যেগুলো পানিতে দ্রবীভূত হয় না। একটু ভেবে চিন্তা করে বলো। লক্ষ্য করো, এখানে একটি প্রশ্ন দেওয়া আছে যে তোমাদের মনে কি কোনো কৌতূহল জন্মেছে যে পানি ছাড়া অন্য কিছু দিয়ে দ্রবণ তৈরি হয় কিনা। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। এর সমাধান হবে, হ্যাঁ, পানি ছাড়া অন্য কিছু দিয়েও দ্রবণ হতে পারে। যেমন 1, টিংচার আয়োডিন একটি জীবাণুনাশক। কাটা বা ক্ষতস্থানের উপরে প্রলেপ আকারে দেওয়ার জন্য এটি প্রাথমিক চিকিৎসা বাক্সে থাকে। অ্যালকোহল পানির তুলনায় আয়োডিনকে অনেক ভালোভাবে দ্রবীভূত করতে পারে বলে এখানে দ্রাবক হিসাবে অ্যালকোহলকে ব্যবহার করা হয়। 2, বার্নিশকে দ্রবণ হিসাবে কাঠের উপরে রং করা হয়। দাবক স্প্রিট বাষ্পীভূত হয়ে উড়ে গেলে কাঠের উপরে দ্রবণের এক ধরনের কঠিন আবরণ লেগে যায়। এবং সর্বশেষ 3, কলমের কালি হল বিভিন্ন দ্রব ও দ্রাবকের খুব উৎকৃষ্ট একটি মিশ্রণ। বিভিন্ন দ্রাবক একই সঙ্গে কালিকে চলাচলে সক্ষম রাখে এবং সহজে শুকিয়ে যাওয়ার ক্ষমতাও প্রদান করে। আবার বিজ্ঞান বইয়ের পানিবিহীন দ্রবণ অংশটি পড়ে নাও। বন্ধুদের সাথে আলোচনায় যোগ দাও। দ্রবণে দ্রব্য হিসাবে তরল, কঠিন এমনকি গ্যাসও ব্যবহার করা যায়। কোন ধরনের উপাদান মিলে দ্রবণ তৈরি হচ্ছে তার ভিত্তিতে তরল, তরল দ্রবণ, তরল কঠিন দ্রবণ, তরল গ্যাস দ্রবণ হতে পারে। এমনকি কঠিন কঠিন পদার্থেরও দ্রবণ হতে পারে। তুমি কি এরকম বিভিন্ন রকমের দ্রবণের উদাহরণ দিতে পারবে? অনুসন্ধানে পাঠ বইয়ে বিভিন্ন রকমের দ্রবণ অংশটুকু পড়ে
তোমার ভাবনার সঙ্গে মিলিয়ে নাও। লক্ষ্য করো এখানে একটি প্রশ্ন দেওয়া আছে যে তরল তরলের দ্রবণ, তরল কঠিনের দ্রবণ এবং তরল গ্যাসের দ্রবণ, এর কোনো উদাহরণ তুমি দিতে পারবে কিনা। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। এর সমাধান হবে হ্যাঁ, এরকম বিভিন্ন দ্রবণের উদাহরণ দিতে পারবো। যেমন এক, তরল তরল দ্রবণের একটি উদাহরণ হলো পানি গ্লিসারিন মিশ্রণ, যা পানি ও গ্লিসারিনের দ্রবণ। দুই, তরল কঠিন দ্রবণের একটি উদাহরণ হলো টিংচার আয়োডিন, যা অ্যালকোহল ও আয়োডিনের দ্রবণ। তিন, তরল গ্যাসের দ্রবণের একটি উদাহরণ হলো কোমল পানীয়, যা পানীয় এবং কার্বন ডাই অক্সাইডের দ্রবণ। এবং চার, কঠিন কঠিনের দ্রবণের একটি উদাহরণ হলো পিতল, যা তামা এবং দস্তার দ্রবণ। এরপরে নবম সেশন, পানি নিয়ে যেহেতু আমাদের কাজ পানির দ্রবণ নিয়ে কাজ করা যাক। পানিতে তো অনেক রকম বস্তু মিশে থাকে। জলাশয় পর্যবেক্ষণের সময় তোমরা নমুনা পানির কথা কি খেয়াল আছে? পরীক্ষার জন্য সেই নমুনা পানিতে আগে থেকে লবণ, বালি ইত্যাদি সহ তোমাদের ইচ্ছামতো কিছু কঠিন পদার্থ মিশিয়ে নাও। এখন সেগুলো আবার আলাদা করার পালা। তোমাদের দলের পাত্রটি কিছুক্ষণের জন্য রেখে দাও, দেখবে পাত্রের তলায় তলানি জমেছে, উপরের অংশের পানি আগের চেয়ে পরিষ্কার হয়ে গেছে। একে বলা হয় থিতানো। তারপর উপরের পরিষ্কার পানি খুব সাবধানে অপর একটি কাচের পাত্রে অন্য একটি দণ্ডের গা বেয়ে ঢেলে নাও, যেন তলের জমে থাকা বালির অংশ বা তলানি নড়ে ওলট পালট না হয়ে যায়। যখন উপরে সমস্ত পানি পড়ে যাবে তখন পাত্রের তলায় শুধু বালি থেকে যাবে। এই পদ্ধতিকে বলে ডিটেকশন। অনুসন্ধানী পাঠ বই থেকে ডিটেকশন অংশ পড়ে আরো ধারণা পরিষ্কার করে নাও। তারপর একটা ফানেলে ফিল্টার পেপার ভাঁজ করে বসিয়ে সেটার উপর বিকার বসাও। নমুনা পানিগুলো আস্তে আস্তে ফানেলের মধ্যে ফিল্টার পেপারের উপরে ঢালো। যদি তোমার কাছে ফিল্টার পেপার না থাকে তাহলে পাতলা সুতি কাপড় ব্যবহার করতে পারো, আর ফানেলের পরিবর্তে প্লাস্টিকের বোতল কেটেও ব্যবহার করতে পারো। দেখবে পানিতে ভাসমান অপদ্রব্যগুলো ফিল্টার পেপার বা সুতি কাপড়ের ভিতর দিয়ে যেতে পারছে না, তাই পানির মধ্যে মিশ্রিত অপদ্রব্যগুলো আলাদা করা যাচ্ছে। এই পদ্ধতিকে বলে ছাঁকন। দ্রবণের ভিতর থেকে অদ্রবণীয় কঠিন পদার্থের কণাগুলো আলাদা করার জন্য সবচেয়ে পরিচিত পদ্ধতি হচ্ছে ছাঁকন। আমরা সবাই ছাঁকন পদ্ধতির সঙ্গে পরিচিত। চা পাতা থেকে চা পাতা আলাদা করার জন্য আমরা ছাঁকনি ব্যবহার করি। নদী বা জলাশয় পর্যবেক্ষণের সময় সংগৃহীত নমুনা মিশ্রণের তিনটি উপাদান দুটি আলাদা করা গেল। এখন তোমাদের কাছে রইল স্বচ্ছ কিন্তু লবণাক্ত পানি আছে। এর আগে ক্যালাসন প্রক্রিয়া সম্পৃক্ত লবণ পানি দ্রবণ থেকে বিশুদ্ধ লবণ আলাদা করেছ। কঠিন পদার্থের বিশুদ্ধকরণের হলো এটি একটি পদ্ধতি, এর নাম হলো ক্যালাসন। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে 122 পৃষ্ঠা থেকে সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।